বাইক কিভাবে মারে, মানে হঠাৎ করে ঢাস করে ঘুরে ফেলাইছে বাইকটারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালবেলা, সকাল না, আমার তো ডিউটি স্টার্ট হয় দুপুরবেলা। দুপুরে 12টা থেকে, আজকে 1টা থেকে ডিউটি স্টার্ট হয়েছে। শুক্র, শনি, রবি এই 3 দিন আমার ডিউটি স্টার্ট হয় 1টা থেকে। তো 1টা বাজে ডিউটি স্টার্ট হওয়ার পরে একটা অর্ডার দিছিলাম ওইটা পাশেই, তারপরে বাইক নিয়ে যে পিছনে একটা অর্ডার দিছিলাম। তো ভাবতেছিলাম আজকে কখন ভিডিও করবো, আজকে অর্ডার আসবে কিনা। প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম, অর্ডারের কোনো মানে খবর ছিল না। তো অবশেষে একটা অর্ডার পেলাম, সেটা হলো খালেদিয়াতে, খালেদিয়া পার্কের সাথেই। জায়গাটা চেনা আবার অচেনা, মানে আগে গেছি না, মনে হয় না যে ওনার ওই অর্ডারে আমি গেছি। মানে খালেদিয়ার মল পার হওয়ার পরে 1 সিগন্যাল 2 সিগন্যাল পর থেকে রাইট যাওয়া লাগবে, ডানে যে তারপরে নেক্সট যে সিগন্যালটা আসবে ওই সিগন্যালটায় লেফট যাওয়া লাগে। তো এর আগে বোধহয় অনেক আগে গেছিলাম একবার। তাও এই দিকে আশপাশের অর্ডারগুলো এগুলো চেনা জানা রাস্তাঘাট, যার কারণে লোকেশন লাগে না। লোকেশন আর এইভাবে লাগাই নেই। বাপরে বাপ, আজকে তো বাতাস সেই প্রচুর। বাতাস ভালো থাকার কারণে রোদ কিন্তু ভালোই পড়ছে, কিন্তু রোদের গরমটা লাগতেছে না। দেখছেন বাইক কিভাবে মারে, মানে হঠাৎ করে ঢাস করে ঘুরে ফেলাইছে বাইকটারে। বাতাসগুলা এরকমই দেশের, মানে পিছনে বক্সের কারণে বাতাসের যখন হঠাৎ করে আসে তখন মনে হয় বাড়ি মেরে ফালাই দিতেছে। ছোটবেলায় আগে যখন, মানে ছোটবেলায় বলতে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আগে বোধহয় ক্লাস 9-7 পড়ি, তখন বলতাম আম্মু আমার একটা বাইক কিনে দাও। আম্মুর কাছে যে কান্নাকাটি করতাম, আব্বুরে তো বলতে পারতাম না, আব্বুরে ভয় পেতাম। আর আমার আব্বু মানে প্রচুর রাগী টাইপের মানুষ, খুব রাগী। ওনার ফেস দেখলেই এমনি ভয়ে কাঁপুনি উঠে যায়। ছোটবেলা থেকে আমরা সবাই ওনাকে ভয় পাই। তো আব্বুরে তো বলতে পারতাম না কিছু, আম্মুরে বলতাম যে আম্মু আমার একটা বাইক কিনে দাও। সবার বাইক আছে, দেখতাম যে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বাবার বাইক ছিল, এটা চালাইতো। তা বলতাম যে সবার বাইক আছে, আমার বাইক নাই, আমার একটা বাইক কিনে দাও, বাইক কিনে দাও। তো আম্মুকে বলতাম, আর আম্মু বলতো কি এখন তোর বাইক চালানোর বয়স হয়েছে, তুই তো এমনি বাতাস উড়ে যাস, আর বাইকের উপরে বসলে বাইকের যে বাতাস লাগবে এই বাতাসে তুই উড়ে যে অন্য জায়গায় পড়বি। তো তখন আমি বলতাম হ্যাঁ আমি বাতাস উড়ে যাবো, আমি তো বড় হই নাই, আমি এখনো ছোট তোমাদের কাছে। কিন্তু আসলে কথাটা আসলেই সত্যি। কেন সত্যি? সব কিছু কন্ট্রোল করার জন্য একটা বয়স আছে, একটা শক্তির প্রয়োজন আছে। তো ওই বয়সে আসলেই যদি, এই বয়সে না, শুধু আমি একটা কথা বলি, যেরকম আমি 4-5 বছর আগের কথাই বলি, যদি 4-5 বছর আগে যখন বাইক চালাইতাম তখন মনে হইতো কি, মানে বাইকের উপর আমি বসেছি, বাইকটা খুব হেভি, ওরে কন্ট্রোল করতে আমার খুব প্রবলেম হইতেছে, এরকম মনে হইতো। বুঝতাম না, এখন যেটা বুঝি যে আসলে বাইকটা 4-5 বছর আগেই আমি যেরকম বলছিলাম, 4-5 বছর আগেই আমি দেখছি যে বাইকটা আমার কাছে খুব হেভি মনে হইতো যে এটা চালাইতে হইলে মানে খুব শক্তির প্রয়োজন হইতেছে, হ্যান্ডেল ঘুরাইতে হাত ব্যথা করতো। আর এখন এটা আমার সাইকেল মনে হয়। তো প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে, বয়স পার হয়ে আপনি যদি মানে ওই সময়ের আগে যদি কাজটা করতে চান তাহলে আবার সমস্যা, সময়ের কাজ সময় না করতে পারলে তাও একটা সমস্যা। দেখা যাবে ওই সময়টা জীবনে আর আপনার জীবনে ফিরে পাবেন না, যে যেই কাজটা যেই সময় করার দরকার ছিল। এর জন্য সময়ের আগেও কিছু করা যাবে না, আবার সময়ের কাজ সময়ও করা লাগবে, না করে বসে থাকা যাবে না, সব দিকেই খেয়াল রাখা লাগবে। হলো খালেদিয়া মলের সিগন্যাল পার হইলাম, মানে ডান দিকে আমার খালেদিয়া মল। তারপরে 1 সিগন্যাল 2 নাম্বার সিগন্যাল আমি রাইটে যাব, এইভাবে যাইতে থাকি, না এলে আবার সমস্যা হবে। এই যে দেখছো, এটা হলো মুখ মাফি কিছু লোক আছে, এরা টাইপটাই এরকম উল্টা পাল্টা, মানে সোজা ডানে চলে যেতেছে। তো আব্বু শুধু বলতো আব্বু তুমি বড় হও, আহ, এই যে এসএসসিটা কমপ্লিট করার পরেই তোমার আমি বাইক কিনে দেবো। আর আম্মু চাইতে দিত হ্যাঁ বাইক দেন, ছেলেরে ছেলেরা নষ্ট করার মানে দায়িত্ব নিয়ে নিতেছেন। তারপরে আরো কি কি বলতো। আব্বু আবার বলতো যে এখন যদি না চালায় কবে চালাবে, এখনই তো চালানোর বয়স, এগুলো বলতো আব্বু। আমি কোথায় রাখবো বাইকটা? আমার বোধহয় অর্ডার পড়ছে এই বিল্ডিংয়ে। তো বাইকটা इधर रख सकता है, इधर रख सकता है, प्रॉब्लम नहीं है ना? वाकिफ नहीं मरेगा? ये बिल्डिंग है शायद, वाटर ये इधर लोकेशन दिख रहा है, उस तरफ से आएगा। पार्किंग है हाँ? শুধু শুধু ফাও ফাও একটা ফাইন খাওয়ার কোনো দরকার নাই। ওই দিক দিয়ে ঘুরেই যাই একটু কষ্ট করে, ঘুরে যাই ওই জায়গায়। আমিও জানি যে ওই পাশে পার্কিং আছে, ওই জায়গা থেকেই বাইক পার্কিংয়ে বাইকটা রেখে তারপরে যাই। শুধু শুধু এখন এমনিতে আমি আলহামদুলিল্লাহ এই 1.5 বছরে আজ পর্যন্ত কোনো দিন ফাইন খাই নেই। একটা বোধহয় ফাইন খেয়েছিলাম, ওইটা আমার দোষে না, ওইটা
দোকানের দোষে ওরা তাড়াহুড়া করতেছিল, গলির ভিতরে আমি গাড়ি রাখছিলাম, পরে 350 টাকা 360 টাকা আমাকে একটা ফাইন দিছিল। তাছাড়া আলহামদুলিল্লাহ পার্কিং দিয়ে বা রোডে ঘাটে আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো ফাইন আসেনি আমার। একটু সেন্সিটিভ বা একটু ক্লিয়ারভাবে, মানে আপনি যদি একটু ভালোভাবে সাবধানের সাথে চালাতে পারেন তাহলে আপনার ফাইন আসার সম্ভাবনা একেবারেই নাই, 0.00%। আচ্ছা আমি এখানে বাইকটা রাখি, এটাই বাইক পার্কিং। অর্ডারটা দিয়ে আসি তারপরে কথা বলি। A few moments later. অর্ডার দেওয়া শেষ করলাম, এখন ব্যাক করবো আবার দোকানের দিকে। চলেন যাওয়া যাক। যেতে যেতে পথে আবার কথা হবে। হাই, এই গাড়ি স্টার্ট নিতে গেলে যে ঝামেলা রে ভাই। ও নিচে নিচে নিচে, কোন দিক দিয়ে বেরোবো? আচ্ছা আমি তো এইখান দিয়ে যেতে পারি চাইলে। এক কাজ করি, সোজা যে দেখি ডাইনে দিয়ে বের হওয়া যায় কি না। আমার মতে জায়গা থেকে বের হওয়া যাওয়ার কোনো সিস্টেম নাই, বা বের হওয়া যাবেও না। অর্ডারটা ছিল আমার এই পিছনে, আমার ডান পাশের বিল্ডিংটাই। তো এটা শেষ। ও এদিক দিয়ে তাই সে ভুল করে ফেললাম রে, এদিক দিয়ে বেরোয়া যাবে না। এই ট্যাক্সি, কোথায় যাও? ওকে, ভালো লক্ষ্মী ছেলে, আমারে বলতেছে তুমি যাও আমি পরে যাব। বাহ, দুইটা মামুর গাড়ি, একটা বামে একটা ডানে, চারিদিকে শুধু মামু আর মামু, তার ভিতরে আমি পেরে গেছি একা সিঙ্গেল মামু। ও সামনে থেকে ভাবতেছি কর্নিশ দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো নাকি সোজা চলে যাব, বুঝতেছি না কিছু। সামনে থেকে ইউটার্ন করবো নাকি? হ্যাঁ তাও করা যেতে পারে, আবার সামনে দিয়ে আমি কর্নিশ দিয়ে বেরিয়ে যেতে পারি। আই থিঙ্ক বেটার হবে যদি কর্নিশ দিয়ে যাই। চলেন কর্নিশ দিয়ে যাওয়া যাক। আসার সময় যেহেতু এদিক দিয়ে আসলাম, ভাবছিলাম খালেদের ভিতর দিয়ে যাবো। দেখছেন ওই বিল্ডিংগুলোই কিন্তু আবুধাবিতে মেন ফোকাস করে সবসময়, একসাথে যে ডিজাইনগুলো একসাথে 3-4টা বিল্ডিং, ওইটা বুথই নেই। এদিক দিয়ে যাই। আগে এই জায়গায় একবার আমি একটা আগে যে ভোটে কাজ করতাম, ওই ভোটটা এদিকে উঠানো হয়েছিল বতিনে, মারাসি বতিন। তখন এদিক দিয়ে প্রতিদিন সকালবেলা 6টা 6:30টার দিকে বা 7টার দিকে ট্যাক্সি দিয়ে যাওয়া হইতো। তো এই কথাগুলো এদিকে আসলে মনে পড়ে। আমি কিন্তু মাঝে মাঝে এই বিল্ডিংয়ে আসি অর্ডার দিতে, এটা একটা অফিস। সে একটা অ্যাপেল মিল্ক অর্ডার করবে, আর এই একটা অ্যাপেল মিল্ক নিয়ে আমার আসা লাগে এত দূরে, মাত্র 10 টাকার জিনিস নিয়ে, 10 টাকা 50 পয়সা। এই ট্যাক্সিওয়ালাগুলা মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে রে ভাই, মানে খুবই 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 বিরক্তকর একটা বিষয় ট্যাক্সিওয়ালাগুলার ঝামেলা। কর্নিশের ভিতরে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর পার্ক দেওয়া আছে, পুরোটাই পার্ক বলা যায়, ওই পাশে তো পুরোটাই পার্ক। একদিন ছুটি পাই না, তো আসলে ছুটি পাই না, ছুটি পাইলে একদিন আসা যেত, আইসা আপনাদের দেখাইতাম যে আসলে কর্নিশটা কতটুকু সুন্দর জায়গাটা। তো ছুটি পাই না যার কারণে আসা হয় না। এগুলো সবই পার্ক, ডান পাশে বাম পাশে কর্নিশটা পুরোটা পার্ক, এটা পুরোটা সমুদ্র, অপোজিটে লুলু আইসল্যান্ড। এই তো আর কি, সামনে বিচটা অনেক বেশি সুন্দর, প্যারাসেলিং এর সিস্টেম আছে, জেস্কি সিস্টেম আছে, অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিসগুলো এই জায়গায় আছে। এদিকে একটা ঈদে আছে, কিরকম কি বানানো হয়েছে এনেকে। এর আগে ফিলিপিনিদের একটা উৎসবে এই জায়গায় একটা মঞ্চ বানানো হয়েছিল, মাঝে মাঝে এই জায়গায় কনসার্ট হয়। সিগন্যাল ওপেন হয়ে গেছে, ওই লোক সাইকেল চালায় চালায় কই যায়। দিনের বেলায় আসলে ছুটি তো পাওয়া কোনো মানে সম্ভবই না বাচ্চাদের, বা এখানে সব সাইকেলের আইটেম আছে সাইকেল ঘোরার জন্য। যাই হোক, দিনের বেলায় ছুটি তো পাওয়ার সম্ভাবনা নাই, একবারে 0%। আর রাতের বেলায় আসলে এতটা ভালো লাগে না, দিনের বেলায় যেই সুন্দরটা লাগবে। আর কয়দিন পরে তো কুরবানি ঈদ, আমি এবার প্ল্যান করব যে কুরবানি ঈদে যেহেতু ছুটি পাই না, ছুটি তো পাবো না, ঈদের দিনও ডিউটি করা লাগবে। তো কোরবানি ঈদে ফজরের আমাদের এখানে যেহেতু জামাত শেষ হয়ে যায় 7টা 50-এর দিকে, এই 6টা 50-এ বা 7টার দিকে, মানে সুবে সাদিক হওয়ার সাথে সাথে আমাদের এখানে ঈদের জামাত হয়ে যায়। তো ঈদের জামাত শেষ করে কর্নিশে আসার জন্য এসে গোসল মুসুল করবো, দেন একটা মজা করব, করে তারপরে এখানে যাবো। আসলে আমি সাগরে গোসল করলে মানে কর্নিশে এসে কোনোদিন গোসল করা হয় নাই। দুই পাশে দুই দিকে পার্ক, ডানে বামে যেদিকে যাই দুই পাশে পার্ক। ভাইজার ওপেন রাখলে আমার কথা ক্লিয়ার শোনা যায় নাকি তাও জানি না, এই জন্য ভাইজারটা বন্ধ করে দিলাম। আর এইদিকে অনেক বেশ ভালো ভালো কিছু হোটেল আছে, মানে বিচের পাশে তো, যেরকম একটা আমাদের বাংলাদেশে বিচের পাশে একটা হোটেলের আলাদাভাবে একটা পাওয়ার আছে, এবার প্রোভাইড করে ভালো কিছু, ওরকম ছোট ছোট পাহাড়ের মতো করে মাটি ফেলে টিলা সিস্টেমে বানায় রাখছে তারা। আমার এইটি স্পিডে উঠলেই আমার এই জায়গায় ক্যামেরা মারবে, এর জন্য একটু সাবধানের সাথে আমার যাওয়া লাগবে। 74-75 চালালেই এনাফ।
আমি মনে করতেছি, কারণ এই জায়গায় 80 স্পিডের উপরে গেলেই একটা ঠাস করে ক্যামেরা মারবে। একটু এই কর্নিশের ভিতরে অনেক ক্যামেরা লাগানো, মানে একটার পর একটা ক্যামেরা লাগানোই আছে। আজকে বোধহয় রাত্রেবেলা অর্ডারের খুব ভালো একটা প্রেশার ক্রিয়েট করবে, কারণ দিনের বেলা এই যে আসছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনো দোকান থেকে কোনো কল আসে নাই, তার মানে অর্ডারও আসে নাই। অর্ডার আসলে কল আসতো, তো অর্ডার যেহেতু আসে নাই, কল আসে নাই। এই জায়গায় অনেক মানুষ দেখি বাংলাদেশি ছেলেমেয়েরা এসে টিকটক করে, মানে বিকেল দিকে ঝর্ণাগুলো সব স্টার্ট হয়, তো ঝর্ণার ভিতরে এসে সবাই লাফালাফি এইগুলো করে। রিসেন্টলি দেখলাম এইটা, মানে মনে হইতেছে যে বাংলাদেশে একটা টিকটক ট্রেন্ডের জায়গা হয়ে গেছে। বাংলাদেশে আসছিল নাকি সেরকম যে এক একটা স্পট এই জায়গায় শুধু টিকটকাররা যে টিকটক করে, ঠিক এই দেশে এরকম হয়ে গেছে। এই জায়গায় ছোট ছোট বালি, মানে বালু ফালায় ওইটার উপরে ঘাস লাগায় ছোট ছোট টিলার মতো সিস্টেম করছে। আমার ক্যামেরাটা যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলে, মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হইতেছে, শুধু ওয়াইড অ্যাঙ্গেল না, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে, মানে ভিউ অ্যাঙ্গেলে অনেক বেশি নিতেছে। হয়তো বা এটা ক্লিয়ারভাবে বোঝা যাবে না। আপনি ক্যামেরাতে যত মানে ভিউ অ্যাঙ্গেল বেশি আসবে, তত আপনার ভিউগুলা, মানে জিনিসগুলা সাইডের অনেক দূরে মনে হবে এবং ছোট মনে হবে। আজকের তাপমাত্রা মনে হয় কমই আছে, কত আছে? গরম শরীরে এত বেশি লাগতেছে না, দেখি তো। আজকের তাপমাত্রা আছে হলো 91 ডিগ্রি ফারেনহাইট, এরকম 91-এ আছে। মানে গরম লাগে কবে? যখন 100+ হয়, প্লাস কোনো মানে বাতাসটাও প্রচুর গরম থাকে, বাতাসটা ঠান্ডা না, আর বাতাসটা অনেক খারাপ লাগে। যখন বাতাসটা আসে মনে হইতেছে মুখ মুখ পুড়ে যাবে, এরকম একটা বিষয় পড়ে, তখন মানে তাপমাত্রা বোঝা যায় যে আসলে কি। এই গাড়িটা সমস্যা, রাস্তার ভিতরে শুধু বন্ধ হয়ে যায়, আর রাস্তার ভিতরে বন্ধ হইলে একটা রিক্সের ব্যাপার। এই গাড়িটা চেঞ্জ করা লাগবে, পুরাতন যেটা আছে ওইটা চালাবো, আর এটা কমপ্লেন করে এটা ঠিক করে দিয়ে পাঠাবো গ্যারেজে। এই যে এই জায়গাও দেখছি, মানে উপর থেকে ঝর্ণাগুলা পড়ে, মানে পানি পড়ে, আর এই জায়গায় এসে ভিডিও করে মানুষ। ডানে থাকি, কারণ এই দিক দিয়ে যাইতে যেতাম, মাঝে মাঝে বাম দিক দিয়ে চলে যাই। ডানে থাকা ভালো, ডানে থাকি। এদিক দিয়ে আমি আগে কাজ করতাম যখন এইদিকে, মানে জেসকিতে প্রথম প্রথম এসে 5 মাস কাজ করছিলাম ওইদিকে কর্নিশের দিকে, মিনাতে, তখন এই পাশ দিয়ে, মানে আমার রুম ছিল এইদিকে, তো ওই দিক থেকে সাইকেল চালায় চালায় তারপর আমি যাইতাম কর্নিশের দিকে। কর্নিশে যেতাম সকাল 8টার দিকে, মানে 7:30 8:30-র ভিতরে কর্নিশে যেতাম, মানে ওই দিক আমার ডিউটি দিয়ে যেতাম। তো 8টার দিকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে 7:30-র দিকে উঠতাম, রেডি হয়ে তারপর যাইতাম সাইকেল চালা চালা, প্রতিদিনই যাওয়া হইতো। মাঝে মাঝে বাতাসের প্রেশার অনেক বেশি থাকলে দেখলাম উপরে পানি চলে আসতো, এরকম একটা বিষয় হয়ে যেত। বুঝছেন, ওই দিক দিয়ে যদি যাওয়ার সময় যেদিক দিয়ে গেছি, আসার সময় যদি দিক দিয়ে আসতাম, বেশ ভালো একটা ঘোরা লাগতো আমার। এইখানে ওইখানে এই ঘোরাটা লাগতেছে না। কিরে, এই তালাবাদাল আমার লগে লগে চালাইতেছে, আমি যেমন বামে, এই লোকটা আমার লগে লগে এই যাইতেছে। কালকে যে ভিডিওটা করা হয়েছিল এটা আজকে এখনো আমি এডিটই শেষ করতে পারি নাই। কালকে রাত্রে কিছু এডিট করছিলাম, তারপরে আবার ঘুমাইছিলাম। আসলে সারাদিন ক্লান্ত থাকি, মানে সারাদিন গাড়ি চালানোর পরে শরীর একবারে ছেড়ে দেয়। 12টা ঘন্টা ভাই, এইভাবে বাইক চালানো কি মুখের কথা? তখন শরীর একবারে ক্লান্ত হয়ে পড়ে। তারপরে বাসায় যে আর মন চায় না যে আমি ফোনটা ধরি। মাঝে মাঝে তো কারোর সাথে কথাও বলি না, এইভাবে শুয়ে পড়ি। আম্মু মাঝে মাঝে বলে, কি ব্যাপার, তুই ফোন দিলি না বা ভয়েস দিলি না, বাসার দিকেও আসলি না, এই আর কি। এই 10-12 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা বাইক চালানোর পরে মানে শরীরে ওরকম কিছু থাকে না। যারা রাইডিং বিষয়ে আসতে চান, আমার ভিডিও দেখে অনেকজনই মানে ইন্সপায়ার হইতেছেন যে আপনারা ইমারতে আসবেন, আসার পরে তো আপনার রাইডিং, মানে রাইডিংয়ে কাজ করবেন, ফুড ডেলিভারিতে, এরকম আসেন, সমস্যা নাই। কিন্তু আসলে মনের গত প্রবাসে যারাই থাকে সবার কাজই কষ্টের। আমি যে বলবো শুধু আমার এইটা না। কি রে, এই লোকটা আমার পিছে এখনো বেজে আছে, সেই কর্নেশ থেকে না আমার পিছে বাসছিল, খালি পিছ থেকে হরন মারে। এই লোকের থেকে তাদের সাইডে যাই। সে কি করতেছে? ফোনে কথা বলতেছে। ফোনে কথা বলে আর গাড়ি চালায় স্লোলি স্লোলি, ফাজিল মেয়ে কোনখানকার। প্রবাসের প্রত্যেকটা কাজই কষ্টের ভাই। যে বলবে আমি বসে থাকি, তার বসে থাকাটাও কষ্টের, কারণ আগে আমি এই বসে থাকার কাজেই ছিলাম। বসে থাকতে 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 আমার দম বেরোয় যেত। মনে হয়তো মানে কবে এই জায়গা থেকে নিস্তার পাবো, আমি একটু বাইরে যাওয়ার কোনো কাজ পাবো। দেখো, সে অন্য বাইর করে রাখছে বাইরের দিকে, তারে সিগন্যাল দিলে এখন সমস্যা। আমার রাস্তার ভিতরে যতটুকু বাইরে আছে সমস্যা নাই, এই দেশে এমনিই অনেক দূরত্বে গাড়ি চলে, মানে আমাদের বাংলাদেশের মতো ঘেঁষাঘেঁষি গাড়ি চলে না।
ওকে, তাকে সিগন্যাল দেওয়ার পরে সে কাপড়টা ভিতরে ঢুকাইছে। সে আবার হাত দেখাইলো, খুশি হয়েছে জিনিসটাতে। আসলে অল্প একটু কাপড় বেরোলে এই দেশে কিছু হয় না, তাও বেশি বেড়ে গেলে আবার সমস্যা। যদি এটা আস্তে আস্তে চাকার দিকে চলে যায় সমস্যা, বা পাশে থেকে কোনো গাড়ির ইসে পেঁচায় যায়, কিন্তু অল্পতে কিছু হয় না। আমাদের বাংলাদেশে তো একটা গাড়ি আরেকটার সাথে মানে ঘষাঘষি করতে করতে চলে, এই দেশে তা না। এই দেশে দূরত্ব মেনটেন করে দেখেন প্রত্যেকটা গাড়ির ডিস্টেন্স কতটুকু, মাঝখানে কত ফাঁকা আছে, আরেকটা গাড়ি যাবে কিন্তু ভুলেও কোনো গাড়ি ঢুকবে না এটাতে। এই ট্যাক্সি, আমি যাব, সেকেন্ড, সোয়াই সোয়াই, রিল্যাক্সে যাও। তো আজকের মতো এখানেই শেষ করব। ইনশাল্লাহ আবার নতুনভাবে হোক পুরাতনভাবে হোক, আমি নতুন বলি দেখে আমার অনেকজনে বলে তুমি এত খালি নতুন নতুন ভাবে বলো কে, তুমি কি নতুন হয়ে আসো? তো এর জন্য বলি নতুন হোক পুরাতন হোক যেভাবে হোক দেখা হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।